কল্পনা করুন এমন এক শহর যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। ট্রেনের নিচে ঝাঁপ দিলেও আপনি পরদিন সুস্থ হয়ে অফিসে যাবেন। কিন্তু কেন এই শহরের মানুষগুলোর মধ্যে কোনো আবেগ নেই কেন? আজ জানাবো 2006 সালের এক অদ্ভুত সিনেমা দ্য বোদারসাম ম্যান। গল্পটি শুরু হয় একটি সাবওয়ে বা মেট্রো স্টেশনে। আন্দ্রেস রামসফেল নামের এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে এক দম্পতিকে গভীর আবেগে চুম্বন করতে দেখেন। কিন্তু সেই চুম্বনের মধ্যে অদ্ভুত এক যান্ত্রিকতা ছিল। সেখানে কোনো ভালোবাসা বা টান ছিল না। দেখে মনে হচ্ছিল তারা কেবল নিয়ম রক্ষার খাতিরেই এটি করছে। এই দৃশ্য দেখার পর আন্দ্রেসের মনে এক গভীর হতাশা কাজ করে এবং তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঠিক এর কয়েক সপ্তাহ আগের কথা। এক জনমানবহীন ধূ ধূ মরুভূমির মাঝখানে এক বৃদ্ধ মানুষকে দেখা যায় একটি পরিত্যক্ত সাইনবোর্ডে স্বাগত বা ওয়েলকাম লেখা ঝোলাতে। এই দৃশ্য থেকেই শুরু হয় আন্দ্রেসের এক রহস্যময় যাত্রা। আন্দ্রেসকে একটি বাসে করে এমন এক শহরে নিয়ে আসা হয় যেখানে কোনো দুঃখ নেই, কোনো অভাব নেই। আমরা দেখি একটি নির্জন গ্যাস স্টেশন। ঠিক একটি বাস আসার আগ মুহূর্ত। বাসটি থামলে সেখান থেকে নেমে আসে অগোছালো চেহারা আন্দ্রেস। তার চোখে মুখে বিস্ময়, কারণ সে নিজেও জানে না আসলে এখানে কি ঘটছে। আন্দ্রেস নামার পরপরই সেই বৃদ্ধ লোকটি ওয়েলকাম সাইনবোর্ডটি নামিয়ে ফেলে। এরপর সে আন্দ্রেসকে গাড়িতে তুলে নিয়ে শহরের দিকে রওনা হয়। পুরোটা পথ বৃদ্ধ লোকটি আন্দ্রেসের সাথে অত্যন্ত অর্থহীন আর তুচ্ছ কথাবার্তা বলতে থাকে। শহরটি ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ ভীষণ শান্ত। এতটাই শান্ত যে তা অস্বস্তিকর মনে হয়। সেখানে আন্দ্রেসকে একটি ছোট অ্যাপার্টমেন্ট এবং অ্যাকাউন্টেন্টের চাকরি দেওয়া হয়। নিজের নতুন ঘরটি ঘুরে দেখতে তার খুব একটা সময় লাগে না, কারণ সেখানে অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই ছিল না। সবকিছুই ছিল বড় বেশি মাপা এবং কৃত্রিম। সামান্যতম সাজসজ্জাও নেই, যদিও এর মধ্যে কিছু পোশাকও রয়েছে, যদিও সেগুলো খুবই সাধারণ স্যুট। আন্দ্রেয়াস ঘুমাতে যাওয়ার আগে তার দাড়ি কামিয়ে ফেলে, যাতে কাজের প্রথম দিনে তাকে আরও ভালো দেখায়। পরের দিন সকালে সে একটি নামকরা কোম্পানিতে কাজে যায়, যেখানে তার কয়েকজন সহকর্মীর সাথে দেখা হয় এবং তাকে তার অফিসে নিয়ে যাওয়ার আগে কাজ শুরু করার জন্য কিছু টাকা দেওয়া হয়। তার অ্যাপার্টমেন্টের মতোই অফিসটিও ছোট এবং সেখানে কেবল অতি প্রয়োজনীয় জিনিসপত্রই আছে। তাই আন্দ্রেয়াস সারাদিন শুধু সংখ্যা টাইপ করেই কাটায়। সে শুধু দুপুরের খাবার খাওয়ার জন্য বিরতি নেয়, যার জন্য সে অফিসের কাছের একটি বেঞ্চে যায়। ফেরার পথে সে রাস্তার ওপারের একটি বাড়িতে একটি অস্বস্তিকর জিনিস লক্ষ্য করে। একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর রেলিংয়ে একজন মানুষের মৃতদেহ আটকে আছে। এলাকার কেউই এ ব্যাপারে পাত্তা দিচ্ছে বলে মনে হয় না। তারা সবাই নিজেদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। এমন সময় একদল পরিচ্ছন্নতা কর্মী মৃতদেহটি সরাতে আসে, কিন্তু তারাও কোনো পাত্তা দেয় না। তারা এটিকে ফেলে দেওয়ার জন্য রাখা এক ব্যাগ ময়লার মতোই মনে করে। কিছুক্ষণ পর আন্দ্রেয়াস যখন তার অফিসে ফিরে এসে জানলা দিয়ে তাকায়, তখন সে দেখতে পায় রেলিংটি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এবং সেখানে অদ্ভুত কিছু ঘটার কোনো চিহ্ন নেই। কাজ শেষ হওয়ার পর আন্দ্রেয়াস একটি বারে যায়, কিন্তু একা একা মদ্যপান করে তার খুব একটা ভালো সময় কাটে না। বাথরুমে গিয়ে সে অভিযোগ করে যে এখানকার অ্যালকোহলে জল মেশানো, কারণ এটি তার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। তার পাশের তলার লোকটি দ্বিমত পোষণ করে বলে যে এটা সবসময়ই এমন, কিন্তু একটি স্টলের দরজার পেছন থেকে একটি কণ্ঠস্বর তার সাথে একমত হয়। এই কণ্ঠস্বরটির মতে অ্যালকোহল, চকলেট বা নারী কোনো কিছুরই স্বাদ ঠিক লাগছে না। আরও কয়েকজন লোক ভেতরে আসায় তাদের কথাবার্তায় ছেদ পড়ে, কিন্তু এরপর আন্দ্রেয়াস বার থেকে বেরিয়ে যাওয়া লোকটিকে অনুসরণ করার চেষ্টা করে। সে দেখে লোকটি একটি ভবনে প্রবেশ করে বেসমেন্টের একটি অ্যাপার্টমেন্টের আলো জ্বালিয়ে দেয়, যেখান থেকে মনোমুগ্ধকর সঙ্গীত ভেসে আসে। আন্দ্রেয়াস টিভির সামনে বসে শুধু কাজ করা আর স্বাদহীন রাতের খাবার খাওয়ার একঘেয়ে ও অর্থহীন রুটিনে জীবন কাটাতে শুরু করে। একদিন বিকেলে সে সবকিছুতে একটু পরিবর্তন আনার এবং ভিন্ন কিছু অনুভব করার সিদ্ধান্ত নেয়। তাই সে পেপার কাটার দিয়ে নিজের আঙুলে আঘাত করে। যখন তার সহকর্মীরা তাকে দেখতে আসে, তার একটি আঙুল হারানোর ঘটনায় তাদের মোটেও বিচলিত মনে হয় না। তারা শুধু তাকে জিজ্ঞেস করে সে মেঝেতে কেন বসে আছে। রক্তক্ষরণের কারণে আন্দ্রেয়াস জ্ঞান হারায় এবং কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফেরে। সে দেখে তার হাতে ব্যান্ডেজ বাঁধা এবং সে ক্লিনারদের একটি গাড়ির পেছনে রয়েছে। ক্লিনাররা আন্দ্রেয়াসের সাথে কোনো রকম আলাপচারিতার চেষ্টায় সায় না দিয়ে একটি কথাও না বলে তাকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দেয়। আন্দ্রেয়াস যখন ব্যান্ডেজ খুলতে এবং ক্ষতস্থান পরিষ্কার করতে বাথরুমে যায়, তখন সে এটা দেখে হতবাক হয়ে যায় যে তার আঙুলটি কোনো দাগ ছাড়াই আগের মতো সুস্থ হয়ে উঠেছে। এই অদ্ভুত ঘটনার উত্তর জানার তীব্র আকাঙ্ক্ষায় পরের দিন আন্দ্রেয়াস মরুভূমির পরিত্যক্ত গ্যাস স্টেশনে গাড়ি চালিয়ে যায় এবং লোকটিকে একজন নতুন ব্যক্তিকে স্বাগত জানাতে সাইনবোর্ড লাগাতে দেখে। বাসটি যখন চলতে শুরু করে, আন্দ্রেয়াস তার গাড়িতে করে সেটিকে অনুসরণ করে, কিন্তু দ্রুতই বাসটি তার দৃষ্টির বাইরে চলে যায়।
ফলে তার আর যাওয়ার কোনো জায়গা থাকে না। আন্দ্রেয়াস কাজে ফিরে যায় এবং তার অফিসে তার বসকে খুঁজে পায়, যিনি তাকে মনে করিয়ে দেন যে তারা চায় সে যেন সুখী থাকে। তারা আন্দ্রেয়াসকে তার প্রয়োজনীয় যে কোনো কিছু, তা নতুন কম্পিউটার হোক বা নতুন চেয়ার, চাইতে অনুমতি দেয় এবং সে তার মধ্যাহ্নভোজের বিরতির জন্য যত সময় প্রয়োজন নিতে পারে। তবে আন্দ্রেয়াস তাকে প্রত্যাখ্যান করে এবং আশ্বস্ত করে যে সে ঠিক আছে। আজ সে একা না খেয়ে কোম্পানির ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সহকর্মীরা যে টেবিলে বসেছে সেখানে গিয়ে বসে আসবাবপত্র নিয়ে একটি আলোচনায় যোগ দিয়ে সে সবার সাথে মিশে যেতে সক্ষম হয় এবং এর ফলে সে একটি নৈশভোজের নিমন্ত্রণ পায়। কাজ শেষে আন্দ্রেয়াস কিছু সুন্দর পোশাক এবং এক বোতল ওয়াইন কিনতে যায় এবং বারের সেই লোকটির জানালার পাশ দিয়ে হেঁটে যায়। সে আবার গান শোনার চেষ্টা করে, কিন্তু যখন সে খুব কাছে চলে আসে তখন একজোড়া পরিচ্ছন্নতা কর্মী ভেতরে প্রবেশ করে। তার অদ্ভুত আচরণের জন্য তাকে বের করে দেয়। পরে সন্ধ্যায় ডিনার পার্টির সময় আন্দ্রেয়াসের সাথে অ্যান ব্রিট নামে একজন ইন্টেরিয়র ডিজাইনারের দেখা হয়। দুজনের মধ্যে বেশ জমে ওঠে এবং তারা কোনো এক সময় ডেটে যাওয়ার ব্যাপারে একমত হয়। ডিনার শেষ হলে আন্দ্রেয়াস তাকে বাড়ি পৌঁছে দেয় এবং তারা একসাথে রাত কাটায়। এখন যেহেতু তার জীবন উন্নত হতে শুরু করেছে, আন্দ্রেয়াসের মেজাজও ভালো। সে তার অফিসের ডেস্কের জন্য একটি গাছ কেনে, আরও ভালো একটি গাড়ি কেনে এবং অ্যানের সাথে থাকতে শুরু করে। এই দম্পতি পুরো বাড়িটি নতুন করে সাজানোর একটি বড় প্রকল্পে একসাথে কাজ করে এবং যখন তারা কাজ শেষ হলে তারা তাদের বন্ধুদের জন্য নিজেদের ডিনার পার্টির আয়োজন করে। তবে এই ভালো মেজাজ বেশি দিন টেকে না। শীঘ্রই আন্দ্রেয়াস আবার তার একঘেয়ে রুটিনে ফিরে আসে। বন্ধুদের সাথে আড্ডা সবসময় আসবাবপত্র নিয়ে মামুলি কথাবার্তায় সীমাবদ্ধ থাকে। অ্যানের সাথে তার রাতগুলো আবেগহীন, লোক দেখানো, আর অ্যান শুধু বাড়ি নতুন করে সাজানোর কথাই বলতে থাকে। এক রাতে আন্দ্রেয়াসের ঘুম না আসায় সে স্বাধীন এক কাপ কফি বানায় এবং অ্যান যখন তার খোঁজ নিতে আসে সে তাকে তার দুঃস্বপ্নের কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যান বলে যে সে চায় না আন্দ্রেয়াস এভাবে কথা বলুক এবং মূল প্রসঙ্গে ফিরে যায়। বাড়ির কিছুদিন পর আন্দ্রেয়াস তার সহকর্মী ইনগেবার্গের প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করে এবং তাকে ডেটে যাওয়ার জন্য বলার সিদ্ধান্ত নেয়। অ্যানকে ফোন করে জানায় যে তাকে অতিরিক্ত সময় কাজ করতে হবে। এরপর আন্দ্রেয়াস ইনগেবার্গকে সিনেমা হলে নিয়ে যায়। সিনেমাটি বেশ দুঃখের ছিল, কিন্তু একমাত্র আন্দ্রেয়াসই কাঁদছিল, যদিও ইনগেবার্গ অন্তত তার কাঁধে মাথা রেখেছিল। এরপর আন্দ্রেয়াস ইনগেবার্গকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেয় এবং জিজ্ঞাসা করে যে সে অ্যানের সাথে থাকা অবস্থাতেই তার সাথে মেলামেশা করলে ইনগেবার্গের কোনো আপত্তি থাকবে কিনা। ইনগেবার্গ রাজি হয়ে যায় এবং শেষে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। আন্দ্রেয়াস এবং ইনগেবার্গের মধ্যে একটি গোপন প্রেম শুরু হয়, যদিও তারা মনে করে যে এটা লুকিয়ে না রাখলে বেশ ভালো হতো। একদিন বিকেলে অ্যানের সাথে টিভির সামনে কাটানো এই একঘেয়ে সময় কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে আন্দ্রেয়াস তাকে জানায় যে সে অন্য একজনের সাথে পরিচিত হয়েছে এবং সম্পর্কটি ভেঙে দিতে চায়। তবে অ্যানকে এতে বিচলিত মনে হয় না। সে শুধু তাকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ সেদিন তাদের বাড়িতে অতিথি আসছে। ডিনার পার্টি শেষ হলে আন্দ্রেয়াস ইনগেবার্গের সাথে দেখা করতে যায় এবং তাকে ফুল ও একটি খুব সুন্দর রেস্তোরাঁয় বিশেষ রিজার্ভেশন দিয়ে চমকে দেয়, যেটি শুধুমাত্র তাদের জন্যই খোলা থাকবে। আন্দ্রেয়াস তাকে জানায় যে সে অ্যানকে ছেড়ে দিয়েছে, কিন্তু ইনগেবার্গকে দেখে উত্তেজিত মনে হয় না, বরং সে বিভ্রান্ত, কারণ সে ভাবেনি যে তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল। ইনগেবার্গ অন্য ছেলেদের সাথেও মেলামেশা করে, তাই আন্দ্রেয়াস তাকে তাদের ছেড়ে তার সাথে এসে থাকতে বলে। সে বলে যে এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু তার কথায় কোনো উৎসাহের ছাপ নেই, বরং মনে হয় সে শুধু স্রোতে গা ভাসাচ্ছে। আন্দ্রেয়াস তাকে দিয়ে এটা স্বীকার করানোর চেষ্টা করে যে সে তাকেই বেশি পছন্দ করে বা সে অন্যদের চেয়ে বেশি বিশেষ, কিন্তু ইনগেবার্গ শুধু এটাই বলতে থাকে যে তার কাছে তার সব প্রেমিকই একই রকম। একঘেয়ে কথার জালে আটকে পড়ে আন্দ্রেয়াস রাতের খাবার শেষ না করেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। এভাবেই গল্পটা আবার শুরু থেকে শুরু হয়। যুগলটিকে চুম্বন করতে দেখে এবং জীবনে আর কখনো আবেগ ফিরে পাবে না বুঝতে পেরে আন্দ্রেয়াস লাফিয়ে এগিয়ে যায় এবং কয়েকটি ট্রেন চলে যাওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু 3 বার চেষ্টা করেও সে যা চায় তা পায় না। অবশেষে স্টেশনগুলো বন্ধ হয়ে যায় এবং কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়ে আন্দ্রেয়াস সুড়ঙ্গের শেষ প্রান্তের আলোর পিছু ধাওয়া করার জন্য শক্তি ও সাহস সঞ্চয় করে শহরে ফিরে আসে। পরিচ্ছন্নতা কর্মীরা তাকে খুঁজে পায় এবং কোনো কথা না বলে বা তার ক্ষতের যত্ন নেওয়ার চেষ্টাও না করে তাকে বাড়ি নিয়ে যায়। অ্যান যখন তাকে দেখে সেও কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বলে যে তাদের বন্ধুরা গো কার্টিং করতে আমন্ত্রণ জানিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও আন্দ্রেয়াস রাজি হয়ে যায়। কয়েকদিন পর বারে আবার একা মদ্যপান করার পর আন্দ্রেয়াসের স্টলের সেই লোকটির কথা মনে পড়ে এবং সে তাকে খুঁজে বের করার চেষ্টা করে। সে আবার তার জানালা থেকে ভেসে আসা মনোরম সঙ্গীতের শব্দ শুনতে পায়, তাই সে বিল্ডিংয়ের পাশ বেয়ে একটি পিছনের করিডোরে
ভেতরে ঢুকে বেসমেন্টে পৌঁছায়, যেখানে অবশেষে তার সেই লোকটির সাথে দেখা হয় যার নাম হুগো। আন্দ্রেয়াসকে হুগোকে ভেতরে ঢুকতে রাজি করাতে হয়, কারণ তার নতুন বন্ধুটি তার ছোট্ট ঘরের ভেতরে থাকা জিনিসগুলোর জন্য ঝামেলায় পড়ার ভয়ে ভীত। একটি ছবি, লাইট বাল্বে ভরা একটি ছাদ এবং দেয়ালের একটি গর্ত যেখান থেকে গান শোনা যায়। গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দ্রেয়াসকে হুগোর সাথে থাকতে এবং গান শোনার অনুমতি দেওয়া হয়। পরের দিন আন্দ্রেয়াস কর্মক্ষেত্রে অন্যমনস্ক থাকে, যা তার বসের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি তাকে দেখতে আসেন। যাই হোক, যখন আন্দ্রেয়াস চকলেটের আসল স্বাদ এবং দেখার কথা বলতে শুরু করে, আশেপাশে বাচ্চারা থাকায় তার বস ব্যাপারটা অদ্ভুত মনে করে চলে যায়। তবুও হাল না ছাড়ার দৃঢ় সংকল্প নিয়ে আন্দ্রেয়াস অ্যানকে বলে যে তার কাজ করতে দেরি হবে এবং পালানোর আশায় বিভিন্ন সরঞ্জাম দিয়ে গর্তটি বড় করতে করতে হুগোর ঘরে তার সন্ধ্যাগুলো কাটাতে শুরু করে। প্রথমে হুগো এর বিরোধিতা করে, কারণ এতে তারা ধরা পড়ে যাবে, কিন্তু যখন গর্তটি থেকে একটি সুন্দর গন্ধও বের হতে শুরু করে তখন হুগো সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অবশেষে গর্তটি একটি সুড়ঙ্গে পরিণত হয় এবং আন্দ্রেয়াস ও হুগো তার ভেতরে বসে গান শুনতে শুনতে এবং বাচ্চাদের মিষ্টি হাসির শব্দ শুনতে শুনতে কফি খেতে ভালোবাসে। একদিন সকালে আন্দ্রেয়াস কাজে গিয়ে জানতে পারে যে তার জায়গায় নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বস তাকে বলেন যে তিনি তাকে বরখাস্ত করছেন না, বরং নতুন পেশা খুঁজে নিতে উৎসাহিত করছেন। কিন্তু আন্দ্রেয়াস যখন ভবনটি থেকে বের হয় তখন সে দেখে যে পরিচ্ছন্নতা কর্মীরা বাইরে তার জন্য অপেক্ষা করছে। ধরা পড়তে না চেয়ে আন্দ্রেয়াস ভেতরে ফিরে যায় এবং পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এখন আন্দ্রেয়াসের হাতে টানেলটির ওপর কাজ করার জন্য অফুরন্ত সময় রয়েছে। টানেলটি এতটাই বড় হয়ে যায় যে প্রতিবেশীরাও এর মনোরম সুগন্ধ পেতে শুরু করে এবং সেখান থেকে ভেসে আসা সুর শুনতে পায়। এর বাইরে তারা হুগোর দরজায় কড়া নাড়তে আসে, তাই সে একটি ফুটো মেরামত করছে বলে তাদের ফিরিয়ে দেয়, কিন্তু এতে প্রতিবেশীরা বাইরের জানলার কাছে জড়ো হয়। অবশেষে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে এবং সেই দেয়ালে পৌঁছায় যেখানে আসলে গর্তটি রয়েছে। আন্দ্রেয়াস তার হাতি এর ভেতর দিয়ে প্রবেশ করায় এবং সেটি একটি সুন্দর রঙিন উজ্জ্বল বাড়িতে বেরিয়ে আসে, যার দেয়ালে বাইরের শিশুদের খেলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। আন্দ্রেয়াসের হাতি চারপাশে নাড়ানো হয় এবং সে কিছু সদ্য বে করা কেক তুলে নিতে সক্ষম হয়, যা সে খেতে শুরু করে এবং এর সুস্বাদু স্বাদে মুগ্ধ হয়। সেই কেকটির এতটাই প্রেমে পড়ে যায় যে যখন ক্লিনাররা অবশেষে তাকে এবং হুগোকে নিয়ে যেতে আসে তখন সে প্রায় কোনো প্রতিক্রিয়াই দেখায় না। কিছুক্ষণ পর হুগোকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু ক্লিনাররা আন্দ্রেয়াসকে শহরের নেতাদের সাথে দেখা করতে নিয়ে যায়, যারা তাকে বলে যে সেখানকার মানুষ সুখী এবং তারা এ নিয়ে গর্বিত। এরপর বৃদ্ধ লোকটি তার গাড়িতে আন্দ্রেয়াস এবং একজোড়া ক্লিনারকে নিতে আসে, আর এদিকে ক্লিনারদের অন্য একটি দল বেসমেন্টের গর্তটি বন্ধ করে দেয় এবং সবকিছু পরিষ্কার করে ফেলে। বন্ধুরা, দ্য বোদারশম ম্যান সিনেমার সবচেয়ে অদ্ভুত আর কষ্টের জায়গাটা কোথায় জানেন? আন্দ্রোসের কাছে কিন্তু সব ছিল। তার একটা ভালো চাকরি ছিল, থাকার জন্য সুন্দর ফ্ল্যাট ছিল, এমনকি তার গার্লফ্রেন্ডও ছিল। সে সম্পূর্ণ স্বাধীন ছিল, কেউ তাকে বাধা দেওয়ার ছিল না, কিন্তু তাও কিছুই ভালো লাগছিল না, কারণ তার সেই চাকরিতে কোনো লক্ষ্য ছিল না, তার সেই সম্পর্কে কোনো গভীর ভালোবাসা ছিল না, আর তার সেই স্বাধীনতায় কোনো প্রাণ ছিল না। সবকিছুই ছিল বড্ড বেশি সাজানো আর মাপা, ঠিক যেন একটা রোবটের জীবন। আমাদের আজকের জীবনটাও কি অনেকটা আন্দ্রোসের মতো হয়ে যাচ্ছে না? আমরা পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, ভালো চাকরি আর রিলেশনের পেছনে ছুটছি, কিন্তু দিন শেষে মনের ভেতর সেই প্রশ্নটা থেকেই যায়, আমি কি আসলেও সুখী? সবকিছু থাকার নামে কিন্তু জীবন নয়। আন্দ্রোসের গল্প আমাদের শিখিয়ে দেয় যে আবেগ আর অনুভূতি ছাড়া একটা নিখুঁত জীবনও আসলে একটা জেলখানার মতো। হাজারটা অভাব বা একটু কষ্ট থাকলেও যেখানে মন খুলে হাসা যায় আর প্রাণ ভরে কাঁদা যায়, সেই জীবনটাই আসলে আসল জীবন। তাই স্রেফ টিকে থাকার জন্য নয়, প্রতিটি মুহূর্ত অনুভব করার জন্য বাঁচুন, কারণ যেখানে অনুভূতি নেই সেখানে জীবনটাও আসলে এক টুকরো শূন্যতা ছাড়া আর কিছুই নয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।